अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, डरना नहीं, मिटाना है। এই নাও তোমার নোটস। থ্যাংক ইউ হেল্প করার জন্য। বলছি এটা খুলে দেখো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার বয়ফ্রেন্ড হবে। বিধি, আমার মনে হয় তোমার পড়াশোনাতে মন দেওয়া উচিত। তুমি খুব ব্রাইট স্টুডেন্ট, এইসবের মধ্যে পড়ো না। তুইও বলে গেছিস তাই না? ও কলেজের সব থেকে হ্যান্ডসাম ছেলে, কত মেয়ে ওর জন্য পাগল, কতজন তো শিরাও কেটে নিয়েছে, কিন্তু ওর কিছু যায় আসে না। কে জানে ওর জীবনে কে আছে। সত্যি বলছি, কোনো মানুষ এই শায়েরিগুলো পড়ে না। কি ব্যাপার, এত হাসি ঠাট্টা হচ্ছে? কি ব্যাপার, কি হয়েছে রে? ওকে জিজ্ঞাসা করো। আরে কিছু না, তোর মনে আছে তো ওই ভালোবাসার কেসটা? হ্যাঁ মনে তো আছে, কিন্তু বল, তুই কি সারা শহরে ওর পোস্টার লাগাতে চাস? হ্যাঁ এরকম ব্যাপার না। আরে এইসব কথা বাদ দে, একটা লাইন লিখেছি আমি, তোরা দুজন শুনবি? ইরশাদ, ইরশাদ। তোর চোখের গভীরতায় এবার আমি ডুবে যেতে চাই, তোর চোখের গভীরতায় আমি ডুবেই যেতে চাই, আমি তোর সাথে কোনো অনেক দূর যেতে চাই। এবার বলেই দাও তুমি যে তুমি আমার অপেক্ষায় আছো তো, এবার বলেই দাও যে অপেক্ষা করো তো আমার জন্য। আমি রোজ তোমার দরজার সামনে দিয়ে যেতে চাই। শোনো না, আমি তোমার সাথে অনেক দূর চলে যেতে চাই। রে কি ব্যাপার, হ্যাঁ দারুণ লিখেছো তো। আচ্ছা কাকে ভেবেই সব লিখেছো বলো তো? সবসময় তোমার কথা ভেবেই তো আমি লিখি। বাজে বকো না, হ্যাঁ তোমার এই ফানি নেচার না আমি খুব ভালো করে জানি। আমি জিজ্ঞাসা করলাম তো বললে আমার জন্য, যদি ও জিজ্ঞাসা করতো বলতে ওর জন্য লিখেছো। এই তুমি আমার সব কথা মজার ছলে কেন নাও? আমি তোমার কথা ভেবেই লিখেছি, ট্রাস্ট মি। শেষ হয়েছে তোমার? যা তা। হ্যালো, তোমার এই চোখের গভীরে আমি ডুব দিতে চাই। শোনো না, আমি তোমার সাথে অনেক দূরে যেতে চাই। দারুণ লিখেছিস তুই, क्या बात, কি ইমোশন তোর ভেতরে। কিন্তু
তুই সত্যি কি ওকে চাইছিস? খুব। আরে তুই এটা আমাকে বল, রাস্তায় কেন আটকালি হঠাৎ করে? তুই যেটা বললি সেটা সত্যি? আরে ভাই সিরিয়াস, হ্যাঁ সত্যি আমি ওকে খুব ভালোবাসি। আর আমি তোকে বলতেই যাচ্ছিলাম ভাই। আরে ভাই তুই তো ডুবে ডুবে জল খাস। আরে না ভাই, আমি তোকে বলতেই যাচ্ছিলাম। হ্যাঁ বলতে চেয়েছিলি কিন্তু বলিসনি তো, তাই না? বলিসনি তো আমাকে। আমি আমার প্রণামকে ছিনিয়ে নিতে চাইছিস? বলেই ভুলটা করে দিয়েছিস তুই। বাঁচিয়ে রেখেছি তোমায় অনেক আশায়। তোকে তো মরতেই হতো ভাই, কারণ প্রেমিকই তো মরে ভালোবাসায়। পান্ডেবাবু, আশেপাশে দেখুন কোথাও কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। কি হলো, কিছু পেলেন কি? না স্যার। ঠিক আছে, আর এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না যাকে জিজ্ঞেস করা যায়। একটা কাজ করুন, আপনি বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিন, বাকিটা দেখছি। ও আমাদের সঙ্গে পড়তো স্যার, ওর কারোর সঙ্গে শত্রুতা থাকতেই পারে না। স্যারও সবার সাথে খুব মজা করতো। জানি না কেন ওকে মেরে ফেললো। আর্চু, নিজেকে সামলাও এবার। ওর কষ্টটা যে আমিও পাচ্ছি। সুমিত চলে যাওয়ার পরে যদি আমরা এভাবে ভেঙে পড়ি তো কিভাবে হবে? এখন আমাদেরকে একে অপরের অবলম্বন হতে হবে আর্চু, নইলে এই যন্ত্রণা থেকে মুক্তি নেই। এক মাসেরও বেশি সময় হয়ে গেল, কিন্তু সুমিতের মার্ডার কেসের আমরা কোনো প্রমাণই পাইনি এখনো। না ওর কোনো ফোন লোকেশন, না ওর কোনো কল ডিটেলস, বা ওর কোনো পরিচিত কেউ এই ব্যাপারে কিছু বলতেই পারছে না। আমাদের কিছু করতে হবে। স্যার, ওই শয়তানটা আমার মেয়ে অর্চনাকে কিডন্যাপ করে নিয়েছে। কে কিডন্যাপ করেছে আপনার মেয়েকে? সালমান। ও খুব শয়তান ছেলে স্যার। কিন্তু ও আপনার মেয়েকে কিডন্যাপ কেন করবে? স্যার, ও জোর জবরদস্তি বিয়ে করার জন্য। সঠিক করে বলুন আমাদের, ও ওকে কিডন্যাপ করেছে নাকি ওরা একসাথে পালিয়ে গেছে? স্যার, আপনি এটা কি কথা বলছেন? আমার মেয়ে অর্চনা এরকম নয়। ওই ছেলেটাই আমার মেয়েকে কিডন্যাপ করেছে। প্লিজ স্যার, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েকে খুঁজে দিন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। আপনি গিয়ে রিপোর্টটা লিখে নিন, যান। স্যার, স্যার আমার তো মনে হচ্ছে এটা পুরো ভালোবাসার কেস। দুজনে ভালোবাসতো তাই পালিয়ে গেছে, আর এখন মেয়ের বাবা রিপোর্ট লেখাতে এসছে। সে কেস এখন ভালোবাসার হোক বা কিডন্যাপিং এর, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিভাবে স্যার? তোমার তো সুমিতের কল রেকর্ডস মনে আছে। কল রেকর্ডস অনুযায়ী সব থেকে বেশি কথা ও অর্চনার সঙ্গেই বলতো। ওদের পরিচিতরাও আমাকে সেটাই বলেছে। ইনফ্যাক্ট অর্চনা আমাকে নিজে বলেছে যে সুমিত ওর খুব ভালো বন্ধু ছিল, কিন্তু তখন সালমান অতটাও ভালো বন্ধু ছিল না। কিন্তু এক মাস পরে ওরা দুজনে একসাথে পালিয়ে গেল। যদি সালমান অর্চনাকে বিয়ে করার জন্য ওকে কিডন্যাপ করে থাকে, ওই কি তাহলে সুমিতকে নিজের রাস্তা থেকে সরিয়েছে? হতে পারে স্যার। তুমি একটা কাজ করো, এই সালমানের ফোনের লোকেশন আর কল রেকর্ড সুমিতের ফোনের সঙ্গে ম্যাচ করিয়ে দেখো, হয়তো আমরা কিছু পেতেও পারি। ওকে স্যার। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি সবকিছু ছেড়ে আমার কাছে পালিয়ে এসেছ। আসবো না কেন বলো? আমার বাড়ির লোকেরা জানে না, কিন্তু আমি তো জানি যে তোমার থেকে ভালো মানুষ আর জীবন সঙ্গী আমি পেতাম না। আচ্ছা আচ্ছা, এখন নয়, ওঠো ওঠো, আগে যাও, গিয়ে স্নান করে নাও। আমাদের বেরোতে হবে আর অনেক কিছু কেনাকাটি করতে হবে, ঠিক আছে? এখন যাও, তাহলে যাও। তুমি তো খুবই জ্ঞান দিচ্ছ দেখছি। কেন, শুধু তুমিই বলতে পারো? যাও যাও যাও, এক্ষুনি যাও।
হত্যাকাণ্ডে একজন নতুন অভিযুক্তকে পুলিশ সন্দেহ করছে। অভিযুক্তের নাম সালমান কুরেশি। পুলিশের সন্দেহের কারণ ওর ফোনের লোকেশন। অভিযুক্তের ফোনের লোকেশন সেই এরিয়াতেই পাওয়া গেছে যেখানে সুমিতকে হত্যা করা হয়েছে এবং ওর লাশ পাওয়া গেছে। পুলিশ তখনই ওর ওপর সন্দেহ করে যখন সুমিত এবং সালমানের কমন ফ্রেন্ড অর্চনাকে সালমান কিডন্যাপ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ মনে করছে এটি একটি হত্যাকাণ্ড, যার কারণ লাভ ট্রায়াঙ্গেল। সালমান অর্চনাকে পাওয়ার জন্য সুমিতকে নিজের রাস্তা থেকে সরিয়েছে, আর এখন পুলিশ সালমান এবং অর্চনা দুজনকেই খুঁজছে। কেন মারলে সুমিতকে? কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগল তো তখন হয়েছিলাম, এখন আমার জ্ঞান ফিরেছে। কত সহজে তুমি আমার কাছে সত্যিটা লুকিয়ে গেলে বলো। কি তুমি যা তা বলে যাচ্ছ আমার নামে? এরকম কিছুই হয়নি। মিথ্যে বলো না, আমি নিজে দেখেছিলাম। তুমি আমাকে আর সুমিতকে একসঙ্গে দেখতেই পারতে না। তুমি আমার সামনে ওকে নিয়ে ব্যঙ্গ করতে, সব সময় আমাদের দুজনকে আলাদা করে দিতে। হ্যাঁ, আমি মেরেছি সুমিতকে। আসলে কি জানো তো, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, খুব ভালোবাসি। কি করতাম আমি? ওই ছেলেটা আমাদের দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আর তোমার তো খুশি হওয়া উচিত যে পৃথিবীতে কেউ আছে যে তোমাকে পাগলের মতো ভালোবাসে। ও তোমার জন্য যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে, যেভাবে তুমি নিয়েছো, বাড়ি থেকে পালিয়ে চলে এসেছো। তোমার সাথে আমাকে গুলিয়ে ফেলো না। আমি জীবনে কাউকে মারিনি। হে ভগবান, আমি কত বড় ভুল করে ফেললাম। তোমার মতো জঘন্য একটা লোকের জন্য আমি আমার বাবা মাকে ছেড়ে আসলাম। ব্যাস, আমি আর এক মুহূর্ত তোমার সঙ্গে থাকবো না। আমি বাড়ি ফিরে যাচ্ছি, বাবা মায়ের কাছে। ও নাকি তোমার চোখের গভীরে ডুব দিয়ে হারিয়ে যেতে চাইছিল, আর তুমিও তার সেই চোখের ভাষা পড়েছিলে, ভালোবেসেছিলে। তোমাদের এই ভালোবাসা, এই প্রেম আমি কখনোই মেনে নিতে পারিনি। এবার তুমিই বলো না, কেন আমি ওই ভালোবাসা একেবারে মুছে ফেলবো না? আমার হাতে বরঞ্চ তুমি ওর নাম লিখে দাও। হ্যাঁ একদম। ওনার নাম কি? আসিফ আলী। আরে আজ এত তাড়াতাড়ি চলে এলে? তোমার চিন্তা আমাকে জোর করে টেনে আনলো। কি করব? তোমাকে ছাড়া আমার কোনো কাজে মন বসে না। এমনিতেও তোমার হাতটা আজ খুব সুন্দর লাগছে। এখনো তো এটা পুরো হয়নি। আমার হাতে যে এখনো তোমার নাম লেখা হয়নি। ঠিক আছে, তুমি এসব করো, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। ঠিক আছে। আরে হ্যাঁ ভাই, আমি পৌঁছে দেব আপনাকে, কিন্তু আপনার যে ডিউজ আছে সেটা ক্লিয়ার করে দিন প্রথমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসিফ, তুমি সেলিম ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছো? হ্যাঁ আমি নিয়েছিলাম। তো তুমি এখনো দাওনি কেন? আর আমার টাকা আমাকে কেন দাওনি? আসলে ব্যাপারটা কি, আমার একটা কাজ পড়ে গেছিল, তাই ওই টাকাটা আমি ওখানে খরচ করে ফেলেছি। আপনি চিন্তা করবেন, আমি 10-15 দিনের মধ্যে আপনার টাকা ফেরত দিয়ে দেবো। তুমি সবসময় একই বাহানা দাও। প্রথমে আমার টাকা খরচা করে দাও, তারপরে আমি কিস্তিতে মেটাই। কিন্তু এইবার তেমনটা আর হবে না। কালকের মধ্যে আমার টাকাটা চাই। আর হ্যাঁ, আর একটা কথা কান খুলে শুনে রাখো, এরপর যদি আবার এরকম হয় তাহলে পার্টনারশিপ আমি ভেঙে দেব। 90% গ্রাহক আমার জন্য এখানে আসে, তাহলে বিজনেস ভাগ করে নেব আর একাই ইনকাম করব। আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? দেখুন আমার ভুল হয়ে গেছে, আমি মানছি, কিন্তু
পরের বার থেকে আর এটা হবে না। আপনি আমাকে একটা দিন সময় দিন, আমি আপনার সমস্ত টাকা পয়সা ঠিক ফিরিয়ে দেব, কথা দিচ্ছি আমি। যদি ভালোবাসতে তাহলে তোমায় আমি ছেড়ে দিতাম, ওকে ভালোবাসার রাস্তা আমি তৈরি করে দিতাম, কিন্তু ভালোবাসা নিয়ে খেলা তো তোমার শখ, আর সেই খেলা আমি কখনো ক্ষমা করতে পারবো না। ওসমানের মার্ডারের সময় এরা দুজন ওখানেই ছিল স্যার। আপনারা ওখানে কি দেখেছেন? বাইকে দুজন লোক ছিল, ওরা ওই লোকটাকে দুদিক থেকে আটকে ছিল আর ওনার ওপর গুলি চালায়। কারোর মুখ দেখতে পেরেছেন? না স্যার, ওদের মুখটা গামছা দিয়ে ঢাকা ছিল, আর দূর থেকে গাড়ির নাম্বারটাও ঠিক দেখতে পাইনি। ঠিক আছে, আপনারা আসুন। অতিরিক্ত আত্মবিশ্বাসী লোকেরা এটাই মনে করে যে পৃথিবীতে এমন কিচ্ছু নেই যেটা তারা হাসিল করতে পারবে না। এরকম মানুষ বারংবার এমন কাজ করে থাকে, সেটা ঠিক নয় তা জানা সত্ত্বেও, কারণ তারা মনে করে যে যে কোনো সমস্যার সমাধান তাদের কাছে রয়েছে, আর এই ভাবনা আর অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের অপরাধী করে তোলে। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। সলমানও এই রকম স্বভাবেরই এক মানুষ ছিল। নিজের গন্তব্যে পৌঁছতে খুনের মতো বড় অপরাধ করা থেকে ও নিজেকে একটা বারের জন্যেও আটকায়নি, কারণ ও এটাই ভেবেছিল যে ও যে কাজই করবে সেটা একেবারে সঠিক, আর ও কখনো ধরা পড়বে না। আর তাই প্রথমে ও সুমিত আর অর্চনাকে খুন করলো, আর তারপর এক বহুরূপীর মতো নিজের নাম আর পরিচয় বদলাবার পরে নেক্সট স্টেপ নিল। ওর এই অপরাধ কি এখানেই থামানো যাবে? পুলিশ কি কখনো ওর এই বহুরূপী রূপ আর অপরাধের কথা জানতে পারবে না? আসুন দেখা যাক। আপনি মিস্টার ওসমানের স্ত্রী? হ্যাঁ, আপনারা বসুন না। জানি না ঈশ্বর কেন ওকে আমার থেকে কেড়ে নিল। দেখুন ম্যাডাম, ওনাকে ভগবান কেড়ে নেননি, ওনার কোনো শত্রুই ওনাকে মেরেছেন। এখন আপনি আমাদের বলুন, ওনার কারোর সঙ্গে ঝগড়া বা শত্রুতা ছিল কি, যে কারণের জন্য উনি খুন হতে পারেন? শত্রুর ব্যাপারে তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, আমার স্বামীর সঙ্গে ঝগড়া হতো অনেকের। টাকা পয়সা নিয়ে কারবার ছিল ওনার। ভীষণ রাগী মানুষ ছিলেন, কখনো কখনো তো রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। এই তো দুদিন আগেই ওনার সঙ্গে বিজনেস পার্টনার আসিফের সঙ্গে ঝগড়া হলো। কি সব টাকা পয়সা নিয়ে ঝগড়া হচ্ছিল। আসিফ কিছু টাকা খরচা করে ফেলেছিল। এখন এটা কে জানতো যে ওই কটা টাকার জন্য ওর প্রাণটাই চলে যাবে। কত টাকার জন্যে? 7 লাখ টাকা। 7 লাখ টাকা? আচ্ছা, উনি কি সেই টাকাটা আপনার হাজবেন্ডকে ফেরত দিয়েছিলেন? না, এখন অবধি নয়, কিছু সময় চেয়েছিল আমার কাছে। ঠিক আছে, আমরা দেখছি, আমরা আসছি। আপনি কি আসিফ? হ্যাঁ, কেন? ওসমান কেমন মানুষ ছিলেন? স্যার, উসমান তো খুবই ভালো মনের আর দয়ালু মানুষ ছিলেন। উনি সবসময় আমাকে নিজের ছোট ভাই মনে করতেন। আপনার কথা অনুযায়ী ওনার কারোর সঙ্গে শত্রুতা বা কারোর সঙ্গে ঝগড়া যে কারণেই খুন হতে পারে? স্যার, উসমান তো খুবই সাদাসিধে ছেলে ছিল, ওর কোনো শত্রু থাকতে পারে না, আর শত্রু না থাকলে তো ঝগড়াঝাটির কোনো প্রশ্নই ওঠে না। তাহলে দুদিন আগে কি ব্যাপার নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া হয়েছিল? না না স্যার, ওটা ঝগড়া ছিল না। ওটা তো আসলে উসমানের কিছু টাকা আমার কাছে রাখা ছিল, আর সেটা আমি খরচ করে ফেলেছিলাম, তাই ও একটু বিরক্ত হয়েছিল। কিন্তু আমি যখন ওকে বলেছিলাম খুব তাড়াতাড়ি ও টাকা ফিরিয়ে দেব, তখন শান্ত হয়েছিল। স্যার, এই ঘটনার পর তো আমিও ভয় পাচ্ছি, জানি না যে কার নজর আমার উপর আছে।
আরে সেটা আমরা খুঁজে নেবই, বাট ততক্ষণ পর্যন্ত আপনাকে শুধু এটাই বলবো, আপনি শহরের বাইরে কোথাও যাবেন না। স্যার স্যার আমার স্বামীকে খুঁজে দিন স্যার। স্যার উনি কাল অফিস থেকে বাড়িতে ফেরেননি, আর ফোনে ওনাকে পাচ্ছি না। আপনি টেনশন করবেন না, আমরা দেখছি। কিন্তু আপনার হাজবেন্ডের নাম কি? স্যার আসিফ আলী। আসিফ আলী? উনি তো ওসমানের বিজনেস পার্টনার ছিলেন। হ্যাঁ উনি স্যার। আসিফ আলী। স্যার আমি হাত জোড় করছি, প্লিজ আমার স্বামীকে খুঁজে দিন। আপনি চিন্তা করবেন না, আপনি বাড়ি ফিরে যান, আমরা খুঁজে দেখছি আপনার হাজবেন্ডকে। আসিফ আলী এবার কোথায় চলে গেল? এর সাথেও কোনো উল্টোপাল্টা কিছু হয়নি তো? আপনি একটা কাজ করুন, এর ছবিটা সব জায়গায় সার্কুলেট করে দিন, আর আমাদের ইনফরমারদের অ্যাক্টিভ করে দিন। একে আমাদের খুঁজে বার করতেই হবে। স্যার এই পেপারটা দেখেছেন আপনি? হ্যালো, আমি রাজস্থান থেকে ইন্সপেক্টর যাদব কথা বলছি। হ্যাঁ ইন্সপেক্টর বলুন। আচ্ছা, আমি একটা নিউজ দেখলাম আসিফের ব্যাপারে। আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল যে ওর নাম কিন্তু আসিফ নয়, সালমান, যে রাজস্থান থেকে 6 মাস ধরে উধাও। ওর উপর একজনকে খুন করার আর একটা মেয়েকে কিডন্যাপ করার কেস আছে। আচ্ছা, আগে ধন্যবাদ আপনার খবরটা দেওয়ার জন্য। আমরা ওকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করব। আমরা তোকে নির্দোষী ভাবছিলাম, কিন্তু এ তো বহুরূপী বেরোলো। স্যার এই প্রপার্টি ডিলার আছে। ঠিক আছে, তুমি যাও, বসুন। আসিফ আলীর ব্যাপারে যা যা জানেন বলুন। আসিফ নিজে সবকিছু বেচে দিয়েছে। ও বলল যে ওর এখানে মৃত্যু সঞ্চয় হতে পারে। আমি তো এই সব কিছু একেবারেই বিশ্বাস করে নিয়েই আমি অন স্পট সব পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, আপনি যান। এই বহুরূপীকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে, যাতে আবার কোনো নতুন শহরে গিয়ে নিজের পরিচয় গোপন করে কোনো বড় ক্রাইম না করতে পারে। फैज अहमद पिता কাসেম আহমদ, ফাতমা রিজভি মাতা গজল রিজভি বিধিসম্মতভাবে বিবাহের আয়োজন হয়েছে। আপনি কি এই শাদী কবুল করছেন? হ্যাঁ, কবুল। ঈশ্বরের আশীর্বাদে সকলের মঙ্গল হোক, এই বিবাহ সুসম্পন্ন হোক। পাত্রী হ্যাঁ বলে দিয়েছে। কাজু আর কিশমিশ সবাইকে বিতরণ করুন। ঈশ্বর মঙ্গলময়। পাত্রী রাজি। আচ্ছা দিদি, কি ফিল্মি স্টোরি তাই না? মানে একজন হ্যান্ডসাম ছেলে আমাদের বাড়িতে ভাড়ায় থাকতে এলো, আর তারপর তুমি তার প্রেমে পড়ে গেলে, আর দেখো নিকাও হয়ে গেল। কি দারুণ ব্যাপার তাই না? আচ্ছা বলছি যে জামাই বাবু কি গিফট দিল? যখন তোর নিকা হবে তখন তুই নিজেই জানতে পারবি। ঠিক আছে। বলছি যে এক কাপ চা খাওয়াবে প্লিজ? একদম। হ্যাঁ আমার জন্য। হ্যাঁ। আচ্ছা জামাই বাবু, আমার গিফট কোথায়? তোমার সামনে। মানে? মানে আমি? বলো কি চাই তোমার? তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। সত্যি? মানে আমি যা চাইবো তাই পাবো? একবার চেয়ে তো দেখো। ঠিক আছে, তো আমার একটা সোনার চেইন চাই যেখানে ডায়মন্ডের লকেট থাকবে। বাস ঠিক আছে, তাহলে বলো তোমার কবে লাগবে, আমি ঠিক এনে দেব। তো আমার না আজকে এই দুটো চাই, কিন্তু জিজু দিদি আর আম্মিকে প্লিজ বলবেন না। বন্ধু হব আমরা দুজন,
লক্ষ্যটা যে একই, পথও একই হবে, তাই তো হাঁটি একসাথেই। কিছু বুঝলাম না। ঠিক আছে, আর ভাবতে হবে না। তুমি ওদের দুজনকে বলো না। জিজু, আপনি এটা কি করছেন? কিছু না, আমি শুধু তোমায় দেখতে এসেছিলাম। এই হারটা পরে তোমায় কেমন মানিয়েছে, কত সুন্দর লাগছে দেখছিলাম। আরো নেকলেস আমি তোমায় এনে দিতে পারি, তোমার সমস্ত শরীর হিরে দিয়ে মুড়ে দেব, কিন্তু তার জন্য তোমায় আমার স্ত্রী হতে হবে। আমরা দুজন মানে কিভাবে? দিদির সঙ্গে নিকাহ হয়েছে আপনার? শোনো, তোমার আর আমার ভালোবাসা ম্যাজিক্যাল, আর তোমার দিদির সাথে আমার বিয়েটা লজিক্যাল। সো আমরা লজিককে ম্যাজিকের সাথে মিক্স করতে পারবো না? হ্যাঁ, চলো। একে, তুমি এখানে কি করছো? কিছু না। চলো। এক বুদ্ধিমান মানুষ অপর মানুষের দুর্বলতার কথা ঠিক জানতে পেরে যায়, আর ঠিক সেরকম ভাবেই ফয়েজ উর্ফ সালমানও এটা খুব তাড়াতাড়ি জানতে পেরে গেছিল যে রুকসানার দুর্বলতাটা কি। রুকসানার মতো মানুষ অনেকাংশে এটা প্রমাণ করতে চায় যে পৃথিবীতে সব কিছু বিক্রি হয়, ভালোবাসাও শুধুমাত্র সঠিক দাম দেওয়ার সেই মানুষটা চাই। ফয়েজ রুকসানার ভালোবাসা চেয়েছিল, আর রুকসানা জীবনে সেই সমস্ত সুখ চেয়েছিল যা ফয়েজ উর্ফ সালমানের টাকার মাধ্যমেও পাচ্ছিল। কোনো রকম বিবাহ ছাড়াই স্বামী স্ত্রীর মতো তারা দিন কাটাচ্ছিল, কিন্তু একই বাড়িতে ফাতেমা আর তার মা থাকা সত্ত্বেও এরা দুজন কি নিজেদের সম্পর্কে বহাল থাকতে পারবে? কি হবে যখন ফাতেমা আর তার মা এই সম্পর্কের ব্যাপারে জানতে পারবে? নাকি ফয়েজ উর্ফ সালমানের কাছে এই সমস্যার কোনো এক সমাধান ছিল, নাকি এবারে ওকে থামতেই হবে? আমি তো লখনৌ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, এবার তো ওখানে থেকেই পড়াশোনা করতে হবে। আরে কিন্তু লখনৌতে তো আমাদের কেউ চেনেই না, তুই থাকবি কোথায়? পড়াশোনা কি করে করবি? না না, তুই এখানেই কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নে। কিন্তু আম্মি, কি হয়েছে? দেখুন না জিজু, আপনি তো জানেন লখনৌ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম আমি, এখন তো সিলেকশন হয়ে গেছে, কিন্তু আম্মি আর দিদি এটা বলছে যে ওখানে কে আছে, কি করব, কি করে পড়াশোনা করব, তাই এখানেই থাকতে হবে আমাকে। আরে কি বলছো? কেউ নেই, আমার এত পরিচিত লোক আছে, এত বন্ধু আছে ওখানে, এ আবার কি কথা? দেখুন, এত বড় ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ সকলের হয় না, আর ওর যখন সুযোগ হয়েছে আমার মনে হয় সেটা হারানো উচিত নয়। হ্যাঁ,
দেখুন, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওখানে গিয়ে সবকিছু সেটেল করে আসব। যতই হোক আমার শালি। এখন মনে হচ্ছে তোমার সাথে সম্পর্ক হওয়াটাই আমাদের পরিবারের জন্য সবথেকে ভাগ্যের ব্যাপার। দেখুন, আমার মনে হয় যে এটা আমার দায়িত্ব, যা আমি পালন করব। মানতেই হবে জিজু আপনাকে, আপনার মাথায় এত বুদ্ধি, মানে কত সহজে আমাদের দুই বোনকে সেট করে দিলেন আপনি, তাই না? কিন্তু আমার ভয় লাগছে, কোনো না কোনো দিন সবাই সত্যিটা জানতেই পারবে। এত নেগেটিভ ভেবো না। প্রথম কথা তো কেউ কখনো জানতে পারবে না, আর জানতে পারলেও ততদিন আমি তোমায় বিয়ে করে ফেলবো। তুমি আমার প্রাণ, আর আমার প্রাণকে আমার থেকে দূরে কিভাবে রাখবো? এত বড় বাড়ি, এত বড় বেডরুম, এই সব কিছু আমার থাকার জন্য? ওয়াও জিজু, এটা ভীষণ সুন্দর। আপনি জানেন, আমি এসব কোনোদিন কল্পনাই করিনি। থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো, আমি যখন তোমার লাইফে এসে গেছি, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা তুমি অ্যাফোর্ড করতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ। তোর বোন লখনৌ গেছে 2 মাস হয়ে গেল, খুব ওকে দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে মা, এবার যখন উনি আসবেন তখন তুমি ওনার সাথেই যেও। না না, ও তো সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, জানি না কত অপেক্ষা করতে হবে আমাকে। আর শুধু শুধু ওকে বিরক্ত করার কি দরকার? আমি একা চলে যেতে পারি না? আমি না নিজেই চলে যাব, আর 4-5 দিনের মধ্যে ফেরতও চলে আসবো, ঠিক আছে? মা, তুমি একা কিভাবে যাবে? আরে চলে যাব। মা, তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, কিছু চিন্তা করিস না, ভালো থাকিস। তুমি এখানে? হ্যাঁ তো, না মানে তুই এসব ছাড়, এই কিরকম জামা কাপড় পরেছিস? আসলে আমি এখানে এখানে কি হচ্ছে তোমাদের মধ্যে? না আমি কিছুই না। জিজু, আপনি আমাকে সন্দেহ করছেন? আমি আপনার ছেলে। চুপ করো তুমি, আমি তোমার সব নাটক বুঝে ফেলেছি। তোমরা দুজন আমার মেয়েটাকে ঠকাচ্ছ, আর তুই তো নিজের বোনের সংসারটাকে এইভাবে ভেঙে ফেললি। কিন্তু এখন না, এখন আর না, তুই চল আমার সাথে। আমি আমার কথাটা শোনো, আমি আমার কথা শোনো। দেখুন, ছাড়ো আমাকে। তোমার মতো নিচু মনের মানুষের সাথে আমি আমার মেয়ের নিকাহ করিয়েছি, এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু এখন আর নয়, আমি তোমাদের তালাক করাবো, আর এক্ষুনি পুলিশকে সব বলবো। তুই চল। আমি ছাড়ো আমাকে, আমি ছাড়ো না। জিজু ছেড়ে দিন, আপনি মরে যাবে। জিজু, কেন করছিলেন মা এরকম? আমাদের ভালোবাসা ভাঙতে দেখতে এসেছিলেন নিজের সন্তানকে, আর হারিয়ে ফেললে নিজের প্রাণটা। হ্যালো। আরে রুকসানা, ফোন কেন তুলছিলি না? দিদি, আমি
বাথরুমে ছিলাম তো সেই জন্য। আচ্ছা, মাকে একটু ফোনটা দে। মা তো ফোনটা তুলছেই না, একটা কথা জিজ্ঞেস করার ছিল। ফোন তুলছে না মানে এখানে তো আসেনি। মা তো তোর সাথেই দেখা করতে গেল। না দিদি, আসেনি। যায়নি? আরে এতক্ষণে তো মায়ের পৌঁছে যাওয়ার কথা। যদি আমি এখানে আসতো তাহলে আমি কথা বলিয়ে দিতাম তোমার সঙ্গে। হয়তো কোনো আত্মীয়র বাড়িতে গেছে। তুমি খোঁজ নাও না। ঠিক আছে ঠিক আছে। মা ওখানে যায়নি তো কোথায় গেল? জিজু, আমি লাশটা খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে এখান থেকে। যদি কেউ জানতে পারে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। শোনো, কিচ্ছু হবে না, আমি আছি তো। আর একটু রাত হোক, আমি লাশ সরিয়ে ফেলবো, ঠিক আছে? বডিতে গয়না আছে, মানে এটা কোনো লুটপাটের কেস বলে মনে হচ্ছে না। একটা কাজ করো, তুমি এই বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও, আর চারপাশে এলাকায় ওনার ফটো সার্কুলেট করো। আর হ্যাঁ, ভালো করে দেখো আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা, হয়তো আমরা কোনো ফুটেজ পেতে পারি। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, বসুন, বলুন। ম্যাডাম, আমি তো বুঝতেই পারছি না। মা রুকসানার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তার আগে মাকে কেউ মেরে ফেললো। কিন্তু কেন? আপনাদের কি কারোর উপর সন্দেহ আছে যে ওনাকে খুন করতে পারে, বা এমন কেউ যাদের সাথে আপনাদের কোনো শত্রুতা আছে? না ম্যাডাম, এরকম কোনো ব্যাপারই নেই। আমাকে বা মাকে লখনউ তো কেউ চেনে না। ম্যাডাম, আমার মায়ের খুনিকে তাড়াতাড়ি ধরে দিন আপনি, আর তাকে কঠোর শাস্তি দিন। দেখুন, আপনারা একদম চিন্তা করবেন না, আমরা আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ চেষ্টা করছি। আর খুনি যেই হোক না কেন, আমাদের হাত থেকে বেশি দিন পালাতে পারবে না। ম্যাডাম, যেখানে ওই মেয়েটার লাশ পাওয়া গেছিল সেখানে পাশের দোকান থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। ইন্সপেক্টর, আপনারা এখানে? আগে হ্যাঁ, প্লিজ বসুন। আচ্ছা, আপনি আবার মিথ্যে বললেন কেন যে আপনার আম্মি আপনার বাড়িতে আসেননি? আমি আপনাকে কোনো মিথ্যে কথা বলিনি, আর আমি সত্যি বলছি আম্মি ওখানে আসেননি। আপনি আপনার আম্মির লাশ জঙ্গলে গিয়ে ফেলে এসেছিলেন। রুকসানা এটা করতে পারে না। আপনি কোন জঙ্গলের কথা বলছেন আমি বুঝতে পারছি না। আর আমি আম্মিকে কেন মারবো? সত্যি করে বলুন যে আপনি আপনার আম্মিকে কেন মেরেছেন। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে আপনি আর একটা লোক দুজনে মিলে আপনার আম্মির লাশটাকে সরিয়ে ফেলছেন। এখন মিথ্যে বলবেন না, না হলে কিন্তু এক্ষুনি থানায় নিয়ে যাব। তারপর তোমার কি অবস্থা হবে তুমি ভাবতেও পারছো না। বলো। রুকসানা, কেন রুকসানা? তোমরা কেন মেরেছো মাকে? বল রুকসানা, বল। কারণ আপনি জানতে পেরে গেছিলেন যে আমি আর জিজু একে অপরকে ভালোবাসি, আর জিজু আমাকে এখানে নিয়ে এসেছিল কারণ আমরা দুজন একসঙ্গে থাকতে চাই। কিন্তু আমি আপনাকে মারিনি, আর জিজুকে আমি আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। কোথায় তোমার জিজু এখন? লাশটা নিয়ে চলে যাওয়ার পরে আমার ওনার সঙ্গে কোনো কথা হয়নি, আমি জানি না। সিং, একটা কাজ করো, ফয়েজের ফটো সার্কুলেট করে দাও আর তোমার লোকেদের অ্যালার্ট করে দাও। আচ্ছা ম্যাডাম। ওই লোকটাকে যে করেই হোক আমার চাই। কনস্টেবল, অ্যারেস্ট হও। আমি আপনাকে মারিনি।
স্যার এই নিন। স্যার এটা তো ওই আসিফ আলী ওরফে সালমান। আচ্ছা, এই বহুরূপী শহরা পরিচয় বদলে আবার ক্রাইম করেছে। এই খবরটা আমাদের খুব তাড়াতাড়ি থানাকে জানাতে হবে। হ্যালো, আগ্রা পুলিশ থেকে আর কে মিশ্র বলছি ম্যাডাম। পেপারে যে খবরটা বেরিয়েছে, এর নাম আসলে সালমান কুরেশি, আর এ ঝুনঝুনু রাজস্থানে নিজের বন্ধুকে খুন করেছে। তারপরে এদের কমন ফ্রেন্ডকে কিডন্যাপ করেছে। তার এখনো কোনো খোঁজ নেই। ধন্যবাদ। আপনার এই ইনফরমেশন আমার অনেক কাজে লাগবে। জয় হিন্দ। সিং যদি একজন বহুরূপী হয় তাহলে ও শহর আর নিজের চেহারা বদল করার সব রকম চেষ্টা করবে, বা হতেই পারে এতক্ষণে সে করে ফেলেছে। ও কিছু প্ল্যান করার আগে আমাদের ওকে ধরতে হবে। একটা কাজ করো, সার্চ অপারেশন ফাস্ট করো। আচ্ছা ম্যাডাম। পুলিশ যে কোনো মূল্যে ওই বহুরূপীকে খুঁজে বের করতে চেয়েছিল, যাতে ও আবার নিজের নাম আর পরিচয় বদলে গায়েব না হতে পারে। পুলিশ দিন রাত পরিশ্রম করলো, আর খুব তাড়াতাড়ি ওই বহুরূপীর নতুন পরিচয় তারা পেয়ে গেল। ইয়েস, আগে হ্যাঁ, একদম। ম্যাম, খবর অনুযায়ী নাম চেঞ্জ করে ও এখন কিশোর সিং হয়েছে, আর যোধপুরের শাহিন কলোনিতে রয়েছে। একটা কাজ করুন, ওখানকার লোকাল পুলিশকে ইনফর্ম করুন। চলুন যোধপুর যাওয়ার প্রস্তুতি নিন। ঠিক আছে ম্যাডাম। সিং। হ্যাঁ ম্যাম। আমার কিন্তু মনে হচ্ছে না যে ও এখানে থাকতে পারে। আমারও সেটাই মনে হয় ম্যাম। একটা কাজ করা যাক, কাল সকালে আসা যাক। ওকে, ঠিক আছে, চলো। ধরো। কিছুরই একটা সীমা থাকে, চালাকিরও। সালমান নিজেকে খুব চালাক মনে করত, আর প্রত্যেক পদক্ষেপে নিজে জেতবার জন্য ষড়যন্ত্র করতে থাকলো। প্রথমে অর্চনাকে পাওয়ার জন্য সুমিতকে খুন করলো, আর সেই বিষয়টা লুকোনোর জন্য অর্চনাকেও খুন করলো। ব্যবসা হাতাবার জন্য উসমানকে খুন করলো, আর নিজের শালীর সাথে অবৈধ সম্পর্ক বজায় রাখতে শাশুড়িকে খুন করলো। সালমানের চালাকি আর নিজের ওপর অতিরিক্ত বিশ্বাসের ফলে ও একজন সিরিয়াল কিলার হয়ে গেল, আর একের পর এক খুন করতে লাগলো। নিজের বহুরূপী সাজবার প্রবণতায় হয়তো কিছু সময় বাঁচতে পেরেছে, কিন্তু শেষমেশ সেটাই হয়েছে যেটা সব অপরাধীর সাথেই হয়। অপরাধী যতই চালাক হোক না কেন, যতই বুদ্ধি দিয়ে কাজ করুক, সে নিজের নাম আর পরিচয় যতবারই বদলাক, কিন্তু শেষমেশ সেই মুখোশটা তার মুখ থেকে খুলেই যায়, আর সে তার পাপের শাস্তি অবশ্যই পায়। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি আরো এক নতুন ঘটনা নিয়ে আমি ফিরে আসব। ততক্ষণ আপনারা সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন, আর দেখতে থাকুন क्राइम अलर्ट, अन्यायर विरुद्धे सोच्चार। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।